Okay, thank you for your patience. So we are unfortunate যে তোমাদের সাথে মুখোমুখি দেখা করা যাচ্ছে না। তো এটা ফিজিক্যাল ক্লাস আশা করি আমাদের এই কোর্স শেষ হওয়ার আগে আগে চালু হয়ে গেলে হয়তো সেটা সম্ভব হবে। তো আমরা এই যে কোর্সটা এটা কিন্তু খুবই আসলে একেবারে প্রফেশনাল কোর্স। হ্যাঁ, ইভেন এটা এতই প্রফেশনাল কোর্স যে এটা একাডেমিক কোর্স হিসাবে বুয়েটে এটা চালু নেই। এই জিনিসে বুয়েটে ল্যাব করানো হয়, বাট এটা থিওরি কোর্স হিসাবে এটা বুয়েটে নাই। হ্যাঁ, বাট এটার খুব ডিমান্ড, মানে যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং প্রফেশন, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা একেবারে টপিক। তো সেই জন্য বুয়েটে ওটা যেটা করা হয়েছে যে এটা সংশ্লিষ্ট যে ল্যাবটা আছে ওটা আগে সেকেন্ড ইয়ারে ছিল, ওটা এখন ফোর্থ ইয়ারে 4-2-তে, দ্যাট ইজ 8 সেমেস্টারে নিয়ে আসা হয়েছে। এর কারণ হচ্ছে এটা যে মনে করা হয় যে এরকম একটা প্রফেশনাল কোর্স মানে আসলে নিচের দিকে পড়িয়ে লাভ নাই, কারণ এটার সাথে সংশ্লিষ্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য বিষয়গুলি সব চলে আসে। তো সেই বিষয়গুলি যদি তারা অন্য কোর্সে শিখে না আসে, মানে খুব আর্লি স্টেজে এটা পড়িয়ে দিলে সব কিছু মাথার উপর দিয়ে যাবে, এটার সমস্যা। এনিওয়ে, তো আমি চেষ্টা করব যে তোমাদের এটা যেহেতু স্টিল থার্ড ইয়ারে কিছু জিনিস হয়তো এখানে লাগবে যেটা অন্য জায়গায় এখনো পড়ানো হয়নি, তো ওইটা যতটা পারি ইয়ে করার চেষ্টা করা হবে। আর একটা প্রফেশনাল কোর্সের তো বুঝোই যে আদার দ্যান একাডেমিক্স এর বহু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থাকে, সেই জন্য সাইট ভিজিট এবং হাতে কলমে কাজগুলি দেখার বা অবজার্ভ করার এইটার একটা খুব প্রয়োজন। তো আসলে বুয়েটের কোর্সের যে ফিলসফি সেটাও আসলে ঠিক নাই, আর ঢাকা ইউনিভার্সিটিতে এটা নতুন যে করা হয়েছে এটাও ঠিক নাই। দুটোই হয়ে গেছে দুপাশ ঘেঁষা, একটা চরম বামপন্থী আর একটা চরম ডানপন্থী। এটা মধ্যপন্থী কিছু একটা করা দরকার। আচ্ছা, কোথায় প্রবলেম? বুয়েটে থিওরি নেই, পুরাটাই প্র্যাকটিক্যাল, আর ঢাকা ইউনিভার্সিটিতে থিওরিতে ভরা প্র্যাকটিক্যাল নাই। এইটা ঠিক না, এটার মাঝামাঝি একটা হওয়া উচিত, মানে এখানে কিছু থিওরিটিক্যাল বিষয় থাকবে আর প্র্যাকটিক্যালও থাকতে হবে। প্র্যাকটিক্যাল না থাকলে এই জিনিসগুলি তো বোঝা যাবে না। এনিওয়ে, তাহলে এখন আমরা আগাচ্ছি কোর্স। এখানে তো এখনো আসছে অনেকে, ঠিক আছে, আমি আস্তে আস্তে আগাই, যে ওরা অনেকে আরও আসতে পারে। তো আমাদের কোর্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন অ্যান্ড ড্রাফটিং। তো এইটার আমরা আজকে ইন্ট্রোডাকশন অ্যান্ড ডিজাইন অ্যাপ্রোচের উপরে কিছু কথাবার্তা বলে এখানেই আমাদের ইয়েটা লিমিটেড রাখবো। ইনফ্যাক্ট আজকে শেষও হবে না, এই ইন্ট্রোডাকশনটাও আজকে শেষ হবে না। এইটা হচ্ছে একেবারে ইউনিভার্সিটি থেকে সাপ্লাই দেওয়া কোর্স কন্টেন্ট, যেটা মানে ওখানে যা লেখা আছে আর কি সেটা। সো ওয়ারিং সিস্টেম বলে একটা বিষয় আছে, তার ড্রাফটিং, এস্টিমেশন, ডিজাইন, ইলুমিনেশন, লাইটিং, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এই অনেক কিছু, তাই না? এটা তো তোমাদের কাছে ইজিলি অ্যাক্সেসিবল, বিকজ ইট শুড বি ইন দ্য কোর্স কারিকুলাম বুক যেটা আছে বা কোর্স বুক যেটা, সেটার মধ্যে এটা থাকার কথা। এবার আমরা যে এটাকে ক্লাসে পড়াবো, তো এইভাবে হুবহু মানে ধারাবাহিকতা হয়তো রাখা সম্ভব হবে না, বরং প্র্যাকটিক্যালি কাজটা করতে গেলে কোনটা আগে কোনটা পরে আসে সেই জায়গায় পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হয়তো টপিককে আগে পরে নিয়ে আসবো। এটার জন্য রেফারেন্স বই দরকার হবে। তো রেফারেন্স বই আমরা এখানে অনেক রেফারেন্স বই দিয়ে দিচ্ছি, সম্ভব হলে তোমরা এটা জোগাড় করবা। যদি সম্ভব না হয় তাহলে এই যে স্লাইডগুলি আমি এটা দিয়ে দিব তোমাদের। আর তো কোর্স তো লেকচার রেকর্ড হচ্ছে, সো এগুলি দিয়ে চলে যাবে। আর যদি কারো বেশি আগ্রহ থাকে তাহলে এই সংক্রান্ত রেফারেন্স এবং রিডিং ম্যাটেরিয়াল সেটা জোগাড় করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখানে যাচ্ছি
ইভ্যালুয়েশন ডিস্ট্রিবিউশন মেথড। এটা অফকোর্স আমি তোমাদের এই কোর্সটা তোমাদের ডিপার্টমেন্টে আগের সেশনে নিয়েছি, সো সেই মার্কসটা এখানে দেখাচ্ছি। এই প্যান্ডেমিক অবস্থায় নতুন করে এটা হয়তো চেঞ্জ হবে এবং সেটা হয়তো আমাকে জানাবে। আমাদের বুয়েটে যেমন একদম আগাগোড়া চেঞ্জ হয়ে গেছে, মানে নর্মাল ইভ্যালুয়েশন প্রসেস আর তো নাই, অনলাইনে প্রসেসটা অন্যরকম। আমাদের এখানে সিদ্ধান্তগুলি নিতে হয় একাডেমিক কাউন্সিলে, সো একাডেমিক কাউন্সিলের মিটিংয়েই রেজুলেশনগুলি হয়ে গেছে, আমরা এখন সেটা ফলো করতেছি। ওখান থেকে এটা ইভ্যালুয়েশনের প্রসেসটা কি দাঁড়াবে, যেটা পাওয়া যাবে সেটাই হবে। এটা জাস্ট প্রচলিতটাই এখানে দিলাম। এখানেও তাই, অ্যাটেন্ডেন্স মার্ক ওগুলি তো ওইভাবেই চলছে। সো এটার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এগুলি আমরা এখানে বাদে দিলাম, বিকজ ইভ্যালুয়েশন প্রসেস চেঞ্জ হলে ওগুলি অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা তখন তাহলে চলে যাই আমাদের টপিকের মধ্যে। আমাদের টপিকে এটা তো আসলে আমাদের ব্যাপার, আই মিন এটা কিন্তু প্যান্ডেমিক বা অন্য কারণে এখানে চেঞ্জ হবে না। তো এইখানে আমাদের ইন্ট্রোডাকশনের পরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন সার্ভিস যেগুলি একটা বিল্ডিংয়ে থাকে, তো এই সার্ভিসগুলির বিষয়টাই আমাদের এটার সাথে পরিচিত হওয়া এবং সেই বিষয়ের উপরে আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যাকুয়ার করা অ্যান্ড প্র্যাকটিস করা, এই হচ্ছে এই সাবজেক্টটার অবজেক্টিভ। ওকে, সো প্রথমে আমরা আসি যে আমরা এখানে কিভাবে আগাবো। দ্য ফার্স্ট ইভেন্ট ইজ যে এটা ডিজাইন অ্যাপ্রোচ। এই ডিজাইন অ্যাপ্রোচ কথাটার অর্থ হচ্ছে যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক বা কমিউনিকেশন সার্ভিস একটা বিল্ডিংয়ে যেগুলি থাকে সেটাকে আমি শুরু করবো কোথা থেকে, আগাবো কোনভাবে, মানে কোন জায়গা থেকে শুরু করে কিভাবে আগাতে হয়, এটাই হচ্ছে আমার ডিজাইন অ্যাপ্রোচ। তার মানে এই জায়গাটায় আমরা ডিজাইনের কোন কোন পদ্ধতি আছে যেগুলি ফলো করা হয় এবং সেগুলি তার যে প্রস অ্যান্ড কনস, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা অসুবিধা কোনটা সুবিধা, সেগুলি আমরা এই ডিজাইন অ্যাপ্রোচে যারা সুযোগ পাবো। এরপর আসছে যে ডিজাইন ফর ইলুমিনেশন অ্যান্ড লাইটিং। লাইটিং আন্ডার 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 আচ্ছা, এই যে এখানে এই লাইটিং কথাটার নিচে দাগ দিলাম, বিকজ এই লাইটিং মানে লাইট, আলো, আলোকিত করা। আমরা এটা জানি যে লাইটিং মানে হচ্ছে, আচ্ছা আরেকটা আছে লাইটিনিং, সেটাও আমাদের পরবর্তীতে আসতেছে, কাজেই ওটার সাথে এটা যেন গোলমাল করে না ফেলো, গোলমাল না করে ফেলো। এখানে আমরা বুঝাচ্ছি যে একটা জায়গাকে আলোকিত করতে কি ধরনের লাইট বা বাল্ব বা ফিটিংস দরকার এবং তার থেকে কত উজ্জ্বলতা পাবো, আর ওখানে আমার দরকার বা রিকোয়ারমেন্টটাই কি, এগুলি আমরা ইলুমিনেশন এবং লাইটিং এই টপিকের আন্ডারে পড়ব। এরপর আছে তার লো টেনশন এবং হাই টেনশন পাওয়ার ডিস্ট্রিবিউশন ফর বিল্ডিং। একটা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের বিষয় থাকে, 11 কেভি ভোল্টেজও থাকে, আবার 3 ফেজে 440 এবং সিঙ্গেল ফেজে 230 বা 240 এরকম থাকে। এরপর আসতেছে যে আর্থিং অ্যান্ড লাইটিনিং, এই হচ্ছে ইট ইজ ডিফারেন্ট ফ্রম লাইটিং, এটা হচ্ছে বজ্রপাত। এগুলির ডিজাইন আমাদের দেখা দরকার। দেন হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, এটার মধ্যে তো অনেক কিছুই থাকবে, যেমন টেলিফোন, ইন্টারনেট, সিসিটিভি, তারপরে হচ্ছে পিএফভিএক্স, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, এই জাতীয় যত যা কিছু আছে এগুলি কমিউনিকেশন সিস্টেম। সিকিউরিটি অলরেডি বলে ফেলেছি যে সিসিটিভি সিকিউরিটি, সিসিটিভি ছাড়াও কিন্তু সিকিউরিটি আছে, অ্যাক্সেস কন্ট্রোল। তো অ্যাক্সেস কন্ট্রোলটার মধ্যে এগুলি আছে, অর্থাৎ একটা বিল্ডিংয়ে যা যা থাকে। এরপর আছে তার ফায়ার প্রিভেনশন, ডিটেকশন, সাবপ্রেশন সিস্টেম ইত্যাদি। ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম মানে হচ্ছে লিফট, এসি, সেন্ট্রাল এসির বিষয় টিষয় যেগুলি আছে। আর আছে আমরা বিল্ডিং রেগুলেশন বা কোড স্ট্যান্ডার্ড সম্পর্কে আর কিছুটা জানবো। এই হচ্ছে মোটামুটি আমাদের এই একটা বিল্ডিং সার্ভিসের ভেতরে এই বিষয়গুলি মোটামুটি থাকে, সবই কিন্তু চলে আসলো। একটা বিল্ডিংয়ে যদি একটা ভালো মানের বিল্ডিংয়ে যাও, ছোটোখাটো বিল্ডিংয়ে সব সার্ভিসগুলি থাকে না। ভালো মানের বিল্ডিংয়ে গেলে সেখানে ঘুরে ফিরে এইগুলি দেখবা, সেখানে লাইটগুলি বসানো হয়েছে, সেটার একটা ক্যালকুলেশন আছে, কত দূরে হবে, কোন লাইট হবে,
এগুলি কে বলে দিবে? সো এটা এই বিষয়টাও একটা প্র্যাকটিসের বিষয়, বা সেটা বিভিন্ন জায়গায় আছে, অর্থাৎ থাকে হচ্ছে এই যে রেগুলেশন, লাস্টারটা রেগুলেশন কোড স্ট্যান্ডার্ড ওটার মধ্যে থাকে, ওইগুলি একজন প্র্যাকটিশনারকে জেনে তারপরে সেই অনুযায়ী ডিজাইনটা করতে হয়। আর সেখানে যে কেবল ইউজ করা হয়, বাসবার, ট্রাঙ্কিং, এন এই জাতীয় যত কিছু আছে এগুলি হচ্ছে ট্রান্সফরমার, সাবস্টেশন, এগুলি হচ্ছে এই টপিকটা। তারপরে আর্থিং লাইটেনিং চলে গেল, এটা হচ্ছে একদম ইলেকট্রিক্যাল সেফটির একটা ইস্যু। এছাড়া কমিউনিকেশনের জন্য অনেক কিছু বললাম, সিকিউরিটির জন্য বললাম। ফায়ার প্রিভেনশন বলতে বোঝায় যে আগুন লাগবে না সেরকম কিছু ব্যবস্থা করা, ঘটেনি তার আগের ঘটনা, প্রিভেন্টিভ। ডিটেকশন হচ্ছে স্মোক বা হালকা আগুন লাগছে সেই অবস্থায় সেটাকে ধরে ফেলা। সাপ্রেশন হচ্ছে পুরো লেগে গেছে তারপর সেটাকে নিভিয়ে ফেলা। সো দিন 3 স্টেপ ইজ ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, দ্যাট ইজ এই কাজটা করতে হয় সবার আগে, প্রিভেনশন। এটা করতে হয় যে প্রিভেনশনও কাজ হয়নি, কোনো না কোনোভাবে কিছুটা ইয়া হয়েছে, দিস ইজ কল ডিটেকশন। অ্যান্ড সাপ্রেশন হচ্ছে যখন ওইটা ওকে। আর দেন ডিজাইন প্রবলেম হচ্ছে যে মূলত এতক্ষণ আমরা যা বললাম এগুলি হচ্ছে থিওরিটিক্যাল। হ্যাঁ, আমাদের তো কাজটা বাস্তবেও করতে হবে। সো আমরা বাস্তবে আমরা ডিজাইন নিব আর তারপর সেই ডিজাইন করব। মানে ডিজাইন নিব বলতে বোঝাচ্ছি যে অনেকের কাছে মনে হচ্ছে ডিজাইন নিব তাহলে করবো কীভাবে। মানে ডিজাইন নিব মানে হচ্ছে আমরা আর্কিটেকচারাল এবং সিভিল ওই পার্সপেক্টিভে একটা ডিজাইন নেব যেখানে ইলেকট্রিক্যাল ডিজাইন নেই। কাজটা ওইভাবেই হয়, প্রথমে আর্কিটেকচার একটা ডিজাইন দেয়, তারপর সেটাকে দাঁড় করিয়ে রাখার জন্য স্ট্রাকচারাল যে প্রয়োজন হয় সেই জন্য সিভিল থেকে ওই ডিজাইনটাকে স্ট্রাকচারালি ফিজিবল কিনা সেটা করে দেওয়া হয়, তারপরে ডিজাইনটা আসে আমাদের কাছে। কেননা একটা বিল্ডিং দেখতে একরকম করে বানিয়েছে কিন্তু সেটা মোটো দাঁড় করিয়ে রাখা সম্ভব না, ভেঙে পড়বে। তো ওখানের মধ্যে ইলেকট্রিক্যাল ডিজাইন করে কি লাভ হবে? লাভ তো হবে না। সো দুই ধাপে আর্কিটেকচার প্রথমে তার আইডিয়া বা অ্যাস্থেটিক্সগুলি সে দেখে, সেটাকে ইরেক্ট করার জন্য তার যে স্ট্রাকচারাল স্ট্রেংথ বা অন্যান্য জিনিসগুলি, বিনটা কলামটা ঠিকমতো ওর মধ্যে ফিট হবে কিনা সেইটা দেখে। দেন যদি এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল হয় তখনই শুধু এটা তার ইলেকট্রিক্যাল ডিজাইন করা হয়, আগের থেকে করে লাভ নাই। তো ওটা পাওয়ার পর ওরকম ডিজাইন আমরা নিয়ে নিব যে যেটা একটা লেআউট অফ কি মানে সিভিল অ্যান্ড আর্কিটেকচারালি সেটা লেআউটটা ওকে, এরকম একটা ওকে লেআউটের উপর নিব, দেন আমরা ইলেকট্রিক্যাল ডিজাইন করব। এই যে কাজটা আমরা বললাম এই কাজটাই হচ্ছে আমরা আমাদের বলতেছি যে এই কোর্সের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বা প্র্যাকটিসের বিষয়টা সেটা। তো এইটার জন্যই বলছিলাম যে দিস কোর্স ল্যাক্স প্র্যাকটিক্যাল থিংস, মানে আলাদা তো সময়ের অভাব হবে আমাদের জন্য। এটার জন্য আলাদা ল্যাব কোর্স যদি থাকতো এটার সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে ওই ডিজাইনগুলি ওখানে করানোর সময় পেয়ে যেত। আবার বুয়েটেরটা ঠিক উল্টা, যে কোর্সটা আছে পুরাটাই আছে হচ্ছে এই ডিজাইন প্রবলেম এটা। তো এইটা নিয়েই সব কিছু, আর ওখানে থিওরির কিছু নাই। তো থিওরির কিছু নাই কিন্তু থিওরি না পড়লে তারা কাজটা করবে কীভাবে সেটা তো আরেক সমস্যা। সো ওখানে অনেক কায়দা করে আসলে আমি ম্যানেজ করি আর কি। হ্যাঁ, আমি কোর্সটা আমি জাস্ট বুয়েটের মেথডটা জাস্ট ছোট্ট একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের লেভেলের টিচাররা একটাই মাত্র ল্যাব নেয়, জুনিয়র টিচাররা অনেক ল্যাব নেয়, 5টা 6টা করে তাদের নিতে হয় আর কি। মানে তাদের সেইভাবে লোড থাকে, আমাদের লোড অন্য জায়গায় বেশি। সো আমি একটা কোর্স বুয়েটে পড়াচ্ছি, সেই কোর্সটার সাথে 6টা ল্যাব রিলেটেড আছে, 6টা হাফ সেকশনে। তো ওইখান থেকে ওখানে 12 জন টিচার ওটার মধ্যে থাকবে। আমি কিন্তু ওই ল্যাবটা জাস্ট ওটার সাথে সম্মতি দিয়ে দিলেই হয়ে গেল যে এটা, কিন্তু সেটা না করে আমি এই কোর্সে যেহেতু থিওরি নেই, এইটার থিওরি নাই বুয়েটে নাই, এইটার ল্যাবটা আমি নিয়েছি। এই জন্য আমার ব্যাপক খাটাখাটনি করতে হচ্ছে, কারণ আমি থিওরি নিচ্ছি একটা আর এইখান থেকে নিচ্ছি ল্যাব। এগুলি জুনিয়রদের এই অপশনই থাকে না, কোনটা সে নিবে, যা বাকি থাকে সেটা তাদের দিতে হয়। কিন্তু আমার অপশন আছে। কি বলতে চাচ্ছি, যে থিওরি নিচ্ছি সেই থিওরির সাথে 12 জন টিচার ল্যাব নেবে, যে কোনো একটা জায়গায় আমি ঢুকে গেলে কিন্তু হয়ে গেল, আমার ওই কোর্সের দিকে তাকানো লাগবে না। কিন্তু আমি এইটার ল্যাবটা নিচ্ছি, এইটার ল্যাবটা নিচ্ছি এখন। ওই জায়গায় আমার সাথে একটা সেকশনে আছে
আরও 3জন টিচার লেকচারার সহ ওদেরকে আমি ওই অটোক্যাড বা যেটাকে আঁকা আঁকির ওই কাজটা বলছি তোমরা দেখতে থাকো, আর সব থিওরি এবং ডিজাইনের যে রুলস রেগুলেশন আছে সেগুলি আমি করাচ্ছি। সেখানে আমি সমস্যা দেখতেছি ওই যে ওইটা যে থিওরি নাই, আছে হচ্ছে ল্যাব। আর তোমাদের এখানে ঠিক উল্টা। তো এরকম কিছু কম্প্রোমাইজিং বিষয় আছে যে এটা হয়তো ঘাটতি পড়ে যাচ্ছে, সেটাকে হয়তো ইয়ে করতে হবে। তো ঠিক আছে, আমরা আজকে ওটা নিয়ে বেশি কথা বলবো না। এই ডিজাইন প্রবলেম কিভাবে সাজানো যায় বা কোথা থেকে তোমরা ওই সিভিল বা আর্কিটেকচারালগুলি পাবে এগুলি আমি আস্তে আস্তে বলবো। প্রথম ক্লাসে তো ডিজাইনের ওই ব্যাপারটা যাওয়ার দরকার নেই, কিন্তু এখানে একটু যেটা বললাম যে একটু ঘাটতি আছে। ঘাটতি বলতে বোঝাচ্ছি যে এটা একটু ল্যাবকে মানে ল্যাবের ওই সময়টা এইটার মধ্যে থেকে অ্যালোকেট করতে হবে। সো ওটা আমাদের একটা লিমিটেশন। তো এবার এখানে দেখি যে আমরা যে বিল্ডিং সার্ভিসের ইন্ট্রোডাকশনটা আজকে দিতে চাচ্ছি, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বিল্ডিং সার্ভিসটা কি। বিল্ডিং সার্ভিস বলতে আসলে কি বোঝায়? মানুষের সার্ভিস বলতে বোঝায় সে চাকরি বাকরি করে, বলে সার্ভিস হোল্ডার, অথবা বাংলা করা হয় যে সার্ভিস মানে হচ্ছে সেবা। তো সেবা শুধু নামেই সেবা, কিন্তু চাকরি পেলে কে আর সেবা করে? সশস্ত্র বাহিনীকে বলা হয় ডিফেন্স সার্ভিস। তো যেই নামের সাথে ডিফেন্স আছে এবং তার বাংলা হচ্ছে সশস্ত্র, তারা কি কোনো সেবা করবে? তারা তো উল্টা ধরে কি করে? আচ্ছা, পুলিশকে বলা হয় সেবা, এমনি অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসকে বলা হয় সেবা। তো এটা শুধু নামেই সেবা আর কি। তো সেরকম বিল্ডিং এর সার্ভিস বলতে আসলে বিল্ডিং কি করবে? বিল্ডিং কি নিজে চাকরি করবে নাকি? ওকে, সো এই কনফিউশন থাকতেই পারে যে বিল্ডিং সার্ভিস মানে কি। তো সেইটাকে আমরা একেবারে পরিষ্কার করে ডিফাইন করে দিব, যাতে কোনো কনফিউশন না থাকে যে বিল্ডিং সার্ভিসটা মানেটা কি। ওকে, এই জায়গাটায় আসলে আমি একটা গল্প বলা শুরু করি। গল্পটা হচ্ছে এরকম যে বিল্ডিং সার্ভিস এটা কি নতুন জিনিস? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, এই বিল্ডিং সার্ভিস জিনিসটা নতুন, কিন্তু বিল্ডিংটা কিন্তু নতুন না। ঐতিহাসিকভাবে দেখলে বহু যুগে, বহু আগে, বহু ভালো ভালো সমীহ জাগানো বিল্ডিং আছে সারা দুনিয়ায়। অনেক জায়গায় আছে অনেক প্রাচীনকালের নির্মাণ এবং সেগুলি নয়নাভিরাম। আচ্ছা, তো দিস বিল্ডিংস ল্যাক্স মডার্ন সার্ভিসেস। ওই বিল্ডিংগুলির মধ্যে যে জিনিসটা নাই সেটা হচ্ছে তার সার্ভিসটা নাই। কিন্তু তাহলে মানুষ সেখানে থাকতো কী করে? মানুষ সেখানে থাকার জন্য বিল্ডিং না, মানুষকেই ওই সার্ভিসটা দিতে হতো। যেমন চিন্তা করো যে সে দিল্লির লাল কেল্লা, যেটা হলো শাহজাহানের বানানো, তো এইটা যখন বানায় তখন তো এই ওখানে যারা বসতি করতো তাদের কি বিল্ডিং সার্ভিস ছিল? নো। বিল্ডিং সার্ভিস বলতে একটা ইট মানে পাথর বা এইগুলির যে কনস্ট্রাকশন, এইগুলি ছাড়া আরও অনেকগুলি জিনিস, তার মধ্যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পানির এই জিনিসগুলি ঢুকানোর যে ব্যবস্থা, এইগুলি হচ্ছে সার্ভিস। ওই এক্সাম্পলটা দিলাম কেন? এরকম একটু চিন্তা করো যে এত বড় রাজা বাদশাহ, তো তাদের কিন্তু অ্যাটাচ টয়লেট ছিল না। তো অ্যাটাচ টয়লেট ছিল না। এখন এই গ্রামে গঞ্জে মানুষ টয়লেটের জন্য কি ব্যবহার করে? জঙ্গল টঙ্গল এগুলি ব্যবহার করে। রাজা কোথায় যাবে? এটা চিন্তা করে দেখো যে রাজাটা কোথায় যাবে? গ্রামের মানুষ তো নাহলে জঙ্গল ব্যবহার করে। ইন্ডিয়া তো এখনো এই নামে সুবিখ্যাত, তারা রেল লাইন ব্যবহার করে, ক্ষেত টেত ব্যবহার করে। তো এখন রাজা শাহজাহান কোথায় যাবে? শাহজাহান দিয়ে তো শুরু না, তো দুনিয়ার বহু বড় বড় বাদশাহ, তো এগুলি কি করবে? তো বুঝতেছো যে সেই নির্মমতার মধ্যে না যায় এই সার্ভিসগুলি জন্য মানুষকে ব্যবহার করা হতো। অমানবিক। তাদের কাজই ছিল রাজার চেম্বারের মধ্যে নানা রকম সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। তো তারপর আলো বাতাস, ফ্যান চলে না, কিছু চলে না, আলো বাতাস ওখানে যাবে কি করে? তো সেই জন্য দুটা উপায় ছিল। একটা উপায় হচ্ছে ওস্তাগার বলা হতো, অর্থাৎ আর্কিটেক্ট। এই আর্কিটেক্টরা বিল্ডিংগুলিকে বানাতো বড় বড় করে, এবং রুম অনেক বড় থাকতো, ছাদ অনেক বড় থাকতো। এই বড় থাকতো এই কারণে যে যেন আলো বাতাস ওটার মধ্যে ইজিলি ঢুকতে পারে। আর ইলেকট্রিসিটি ছিল না, অন্যান্য জিনিস ছিল না। তারপরে ভেতরে পাখা দিয়ে ওই আবার মানুষের সার্ভিস, তারা ওই পাখাগুলি টানতো, মানে হাত দিয়ে ইয়ে করতো অথবা ছাদে ঝুলিয়ে এটাকে ঘোরাতো।
তো দেখা যাচ্ছে যে বিল্ডিং সার্ভিস বলতে এখানে আসলেই কিন্তু আমরা সরকারি সার্ভিসের ওই পদের ক্ষমতা এটা বোঝাচ্ছি না, এখানে সত্যি সেবা বোঝাচ্ছি। অর্থাৎ একটা বিল্ডিংয়ে মানুষের আরামায়েশ বা কমফোর্টের জন্য শুধু বিল্ডিংটা দেখতে কেমন আর ইট বা পাথর বা রড সিমেন্ট কলাম বিম খাড়া করে রাখলাম, দিস ইজ নট অ্যাট অল সার্ভিস। এইটা হলো ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচার এর মধ্যে কিছু সার্ভিস না ঢুকালে ওটা বসতযোগ্য হবে না। অতীতকালে এটাই হচ্ছে ল্যাকিং ছিল। সেই কারণে সাধারণ মানুষের জন্য বিল্ডিং আর কপালে জুটতো না, এটা এটা বসতি করতে পারতো না। শুধু খুবই ক্ষমতাধররা এটা ব্যবহার করতো, কিন্তু এই সার্ভিসগুলি না থাকায় তাদের অধীনস্থ দাসীদের কি এই সার্ভিসগুলি করতে হতো। অ্যান্ড হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানুষের এই পরিশ্রমকে এটাকে কমিয়ে দেওয়া। সো হোয়াট বিল্ডিং সার্ভিস ডিড, সেটা হচ্ছে মানুষকে, বিশেষ করে একটা বড় শ্রেণীর মানুষকে দাসত্ব থেকে আসলে লিবারেট করেছে, মুক্তি দিয়েছে। দাসত্ব থেকে মুক্তি দিয়ে বিল্ডিংটার মধ্যেই কিছু সার্ভিস বসিয়ে দিয়েছে যেটা বিল্ডিংটাকে কমফোর্টেবল করবে। এটার জন্য খরচ হচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা থেকে লাভও হচ্ছে। লাভ হচ্ছে যে মানুষের মুক্তি ঘটছে। হ্যাঁ, এখন একজন মানুষ আর একজন মানুষের সাধারণত দাস না। এখনও দাসত্ব প্রথা অন্যভাবে চালু আছে, কিন্তু অন দ্য ব্রড সেন্স যে মানুষ মানুষের দাস না। দ্বিতীয়ত হচ্ছে যে এক জায়গায় অনেক বেশি মানুষকে রাখা যাচ্ছে এই সার্ভিসগুলি থাকায়। একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কথা চিন্তা করো, সেখানে বেশি মানুষকে ঢোকানোর জন্য সব কিছু ছোটো ছোটো করে বানিয়ে ফেলছে। বানানোর পরেও সেখানে মানুষ বসত করতে পারছে বিকজ ওখানে যে হিট জেনারেট হচ্ছে সেটা বিল্ডিং সার্ভিসের কারণে, অর্থাৎ এসি চালিয়ে দিচ্ছে, তারপর সেটাকে গরম বাতাস পাম্প করে অন্য দিক দিয়ে বের করে দিচ্ছে। এতে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে সেটা আলাদা ইস্যু, সেটা আছে, সেটা নিয়ে আরেক দফা ভাবতে হবে। এনভায়রনমেন্টের কোনো কোর্সে সেটা জরুরি ভিত্তিতে মানে জোর দিয়ে পড়ানো হবে। আপাতত ওইটা নিয়ে চিন্তা করলে তুমি কিছুই করতে পারবো না। তা আমি বিল্ডিং সার্ভিস বোঝাইতে পারলাম কিনা? তাহলে আর্কিটেক্ট কী করে, উনি ওই বিল্ডিংটা দেখতে কেমন সেই দিকটায় নজর দেন, যে দেখতে কেমন এবং ফ্যাসিলিটিসও, যে রুমটা বড় হবে না ছোট হবে, ডানে হবে না বামে হবে, কোনটা মাস্টার কোনটা স্লেভ, সবই আর্কিটেক্ট ঠিক করে। তারপর বিল্ডিংটাকে দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করা হয়, যে এটা যে টেকসই হবে এইটা। কিন্তু এই দুটোর সাথে কোনোটার মধ্যেই সার্ভিসগুলি থাকে না। সার্ভিস গুলিকে সংক্ষেপে বলা হয় এমইপি। এই যে এটা এমইপি। এমইপি বলতে বোঝায় যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড হচ্ছে প্লাম্বিং। এই যদিও এই কোর্সের মধ্যে আমরা এই এমইপি বা এই সার্ভিসের মধ্যে একটা সার্ভিসই কিন্তু আমরা আসলে পড়াবো, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল সার্ভিস। এই একটা ইলেকট্রিক্যাল সার্ভিস পড়াবো, কিন্তু এই সার্ভিসটাকে, এই ইলেকট্রিক্যাল সার্ভিসটা এই যে এমইপির মধ্যে মাঝখানে আছে, এটা আসলেই কিন্তু মাঝে, এটা কিন্তু আসলে মাঝে। ইচ্ছা করলেই কিন্তু এটা শুরুতে দেওয়া যেত, ইএমপি বললে কি 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 হতো, অথবা ইপিএম বললে কি হতো, কিন্তু এই ইলেকট্রিক্যালটা মাঝে আছে, এটা কিন্তু আসলেই মাঝে। কারণ হচ্ছে ওখানে যে সমস্ত মেকানিক্যাল সার্ভিস ইনস্টল করা হয় সব কিছুর মানে বেস হচ্ছে দিস ইলেকট্রিক্যাল ছাড়া ওরা একটা জিনিসও চলে না। যেমন লিফটটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, তার কন্ট্রোলটা ইলেকট্রিক্যাল, এবং ইলেকট্রিসিটি সেটা চলে না। এসিগুলি হচ্ছে মেকানিক্যাল ডিভাইস, কারণ যেহেতু এখানে রেফ্রিজারেটিং সাইকেল থাকে সেটা মেকানিক্যাল ডিভাইস, কিন্তু এসি কি ইলেকট্রিসিটি চলবে? আগের কালে গ্যাসের এসি টেসি ছিল অনেক প্রাচীন, ওইগুলি তো আর এখন কেউ বসাবে না। একইভাবে প্লাম্বিং হচ্ছে পানি এবং সিওরেজের যে ব্যবস্থা, তো ওগুলি তো ইলেকট্রিসিটি ছাড়া তো পানিও আসবে না, ইয়েও হবে না। আর যদি আনতে হয় তো আবার সে মানুষের গোলামি, ছাদের করে ট্যাঙ্কি দিয়ে মানুষ দিয়ে যদি সেই পানি ভরতে হয়, পাম্প চেপে অথবা মানুষের ঘাড়ে করে নিয়ে বালতি বালতি পানি যদি উপরে ভরতে হয়, তাহলে মানুষের দাসত্ব চলে আসলো আবার। কাজে দেখতেছো যে প্লাম্বিং অ্যান্ড মেকানিক্যাল দে আর অ্যাকচুয়ালি বিল্ডিং সার্ভিস, বাট হিউজলি ডিপেন্ডস অন ইলেকট্রিক্যাল। ওকে, সো এই তিনটা সার্ভিসকে আসলে বিল্ডিং সার্ভিস বলে। বাকি দুইটা যেটা সেটা হচ্ছে আর্কিটেকচার ইজ নট এ বিল্ডিং সার্ভিস, অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারাল, সেটাও কোনো বিল্ডিং সার্ভিস নয়, ওটা হলো ইনফ্রাস্ট্রাকচার ওটা। তো আবার একটু আসি, সেটা হচ্ছে যে আর্কিটেকচার কি সত্যি সার্ভিস? না। হ্যাঁ, ওখানে কিছু সার্ভিসের বিষয় আছে, যেমন আর্কিটেকচারের একটা সাইড আছে যেটাকে বলে ইন্টেরিয়র, এটা কিছুটা সার্ভিস রিলেটেড।
এটা কীরকম সেটা কিন্তু বিল্ডিং দেখতে কেমন সেটার উপর তারা জোর দেয় না, ওটা মূল আর্কিটেক্ট করে। তারপর এই যে যে বাড়িটা করা হলো এর ভিতরে ভিতরে দেখতে কেমন হবে, সাজানোটা কেমন হবে, তার মানে ইনার লুক, আমি আউটলুক বলবো না, ওই জিনিসগুলি সেখানে তারা কিছু কাজ করে। সেটা কিছুটা সার্ভিস রিলেটেড, কারণ একই অ্যাপার্টমেন্ট বানানো হলো, এই বাসাটা দেখতে এরকম, অন্যটা দেখতে অন্যরকম, তখন পারপাস বা এটার অকুপেন্সি আমরা বলতে পারি যে জায়গাটা কোন কাজে ইউজ করবে সেটার উপর ভিত্তি করে কিন্তু ওর লুকটা চেঞ্জ হয়ে যায়। তো এই কাজগুলি তখন মানুষকে কিছু প্রশান্তি দেয় নজরের। যেমন একজন রেস্টুরেন্টে গেল, তো তখন সেটার লুকটা কেমন হবে, আর একজন একটা মানে লাইব্রেরিতে গেল যেখানে বই বিক্রি করা হয়, তো সো বুক স্টোর, এগুলি তো দেখতে দেখতে আলাদা হবে। এটা কিন্তু মূল আর্কিটেক্ট করে না, এটা এই সার্ভিসের মতোই, ওটা একটা ইন্টেরিয়র সার্ভিস বলা যায় আর কি। তো ওখানে কিছুটা সার্ভিসের বিষয় আছে। আবার সিভিলেরটা যে সার্ভিস না এটাও বলা যাবে না, কিন্তু মূল যেটা বলছি ওটা কিন্তু সার্ভিস না, মূল আর্কিটেকচারও সার্ভিস না, মূল সিভিলও সার্ভিস না। কিন্তু আর্কিটেকচারের একটা ব্রাঞ্চ আছে ইন্টেরিয়র, ওটা সার্ভিস বলা যায়। আর সিভিলের ক্ষেত্রে যদি বাংলাদেশের জন্য দিস প্লাম্বিং, এই প্লাম্বিংটা যারা স্যানিটারি অ্যান্ড হচ্ছে ওয়াটার সাপ্লাই দেখে, এই বাংলাদেশের জন্য এই প্লাম্বিং কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররাই করে এটা, ওয়ারাস সারা দুনিয়া এটা করে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা। এটা এমইপির এই যে প্লাম্বিংয়ের এই বিষয়টা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা, বাংলাদেশে এটা একটু উল্টা আর কি। এনিওয়ে, তো আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে যে তাহলে আসলে সার্ভিসটা কি এবং আমরা এখানে কি করতেছি, এটা মোটামুটি বোঝা গেল। আমরা করতেছি মাঝের টার্মটা, এমইপির এই মাঝের টার্মটা, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল অ্যান্ড এই রিলেটেড কী কী, এই রিলেটেড বলতে এটার মধ্যে কী আছে সেটা কিন্তু আগেই দেখিয়ে আসছে, যেহেতু আমাদের কোর্সের কনসেন্ট্রেশন ওটা দেখে আসছি। তো আমি যদি একটা ম্যাপিংয়ের কথা বলি, তো প্রথমে আমরা আমাদের কী কী এখানে বোঝার আছে, পড়ার আছে, জানার আছে সব দেখে আসছি। তারপরে আসলাম যে ওটা একটা বিল্ডিংয়ের মধ্যে ওর অবস্থানটা কোথায়, বিল্ডিংয়ের মধ্যে ওর অবস্থানটা হচ্ছে সার্ভিসে। সার্ভিস বলতে কী কী বোঝায় সেটাও বললাম। এবার ডিজাইন অ্যাপ্রোচে চলে যাই, যে বিল্ডিংয়ের ডিজাইনটা শুরু করতে হয় কোথা থেকে। আমরা কিন্তু আবারও বলছি যে আমাদের এই আর্কিটেক্টস কীভাবে ডিজাইন করে, সিভিল কীভাবে ডিজাইন করে, ওটা আমাদের জানা লাগবে না। আমরা ধরে নিব যে তাদের ওখান থেকে ফাইনাল হয়ে আসা একটা ডিজাইন আমাদের কাছে আছে, এটা আমরা ধরে নিব না, বাস্তবে তাই হয়। বিল্ডিংয়ের মালিক প্রথমে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে বলে না যে ডিজাইনটা করে দেন, কারণ লেআউটই তো নাই, আগে তো তার ওটা তৈরি হতে হবে। তো ওটা তৈরি হওয়ার পর সেরকম একটা ডিজাইন আমাদের কাছে আছে ধরে নিলাম। তো ওটা যদি আমরা ধরে নেই, তারপরে আমরা আসি যে আমাদের ডিজাইন অ্যাপ্রোচ কী হবে। ওকে, অর্থাৎ এখানে ডিজাইন করতে গেলে আমার আসলে কি কি জানা দরকার, কোন পথে আমি আগাবো। অ্যাপ্রোচ তো আমরা বুঝি যে আগানো না, তো এখানে কি কি বা কোন পথে আগাবো সেটা আমরা একটু এখানে দেখে নিলাম। তাহলে তোমরা একটু দেখো যে অ্যাপ্রোচের মধ্যে কি কি আছে, জাস্ট পয়েন্ট আউট দেখো। সবই কিছু যে আমি বলবো তা না, আমি তোমাদের এই পেজটার জন্য আমি ছোট্ট একটু পরীক্ষা তোমাদের করে নেই। এখানে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট তোমরা দেখো। আমি প্রথমে বলি কি প্রশ্ন করব, আমি প্রশ্ন করব যে অ্যাটলিস্ট তোমাদের থেকে একজন বা দুইজন আমাকে একটা দুইটা প্রশ্ন করো যে এই পয়েন্টের মধ্যে এটার মানেটা কি। এতে হয় কি, তোমরা যে অ্যাটেনশন আছে, স্লাইডটা যে তোমরা দেখতেছো, ক্লাস চালু করে দিয়ে যে অন্য জায়গায় যে ঘুমাচ্ছ না, সেগুলি একটু মাঝে মাঝে আর কি চেক করতে হয়। 54 এখন প্রেজেন্ট আসছো, তো আমি একটু ওয়েট করতেছি তোমাদের জন্য। 5টা পয়েন্ট করে কেউ একজন বা দুইজন কোনো একটা জায়গা থেকে একটা পয়েন্ট ধরে আমাকে বলো যে এটার মানেটা কি, বুঝতেছি না। এই যে ডিজাইনার প্রসেসের পয়েন্টগুলি আছে, বাস ওকে। আচ্ছা, তোমাদের বাসা বাড়িতে অথবা ক্যাম্পাসে দেখবা যে ইলেকট্রিক বক্স থাকে, তারের যে কানেকশন নেওয়া হয়েছে ওর ভিতরে দেখবো কতগুলি কপার বার থেকে কানেকশনটা নেওয়া হয়েছে। হ্যাঁ, এই কপার বারগুলিকে বলা হয় বাস। বোঝা গেল না? ইলেকট্রিক বক্স খুললে সেটার মধ্যে কপারের বার দেখবো 3টা 4টা 5টা দেখবো,
কত ফেস তার উপর ডিপেন্ড করে আর কি, যে 3টা 4টা বা 5টা দেখবো কপারের বার, এই বারগুলিকে বলা হয় বাস বার। ওকে, কেন বাস বার বলা হয় সেটা বলে দিছি। বাস মানে হচ্ছে বাস, যে বাসে চড়ে তোমরা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এটা হলো বাস। বাস মানে বাস। আর বার মানে হচ্ছে যে বার মানে হচ্ছে চ্যাপ্টা একটা জিনিস আর কি, মানে রডের রড না, ঠিক রডের একটু আহ, রডের একটু বিকল্প আর কি। আই মিন মনে করো যে একটা মেটালের জিনিস গোল, তো এটা হলো রড, এটাকে চ্যাপ্টা করে, ওটাকে কি বলে, ক্রস সেকশন হলো ওই আরে রেক্টাঙ্গুলার, সেটাকে বলে বার। তো আমরা বারটা বুঝলাম। আর বাস বলার কারণ হচ্ছে যে ওই বারটা থেকে অসংখ্য এরকম 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 সুইচের কানেকশন যায়, মানে লাইট ফ্যান যাই তুমি দেখতেছো সবগুলি ওখান থেকে এভাবে যাচ্ছে। তো এই যে অনেকগুলি জিনিস যখন কেউ অ্যাকোমোডেট করে, ওটাকে বাস বলে। তুমি বললাম যে তোমরা যে বাসে চড়ে যাও, তো সেই বাসের মতো তো এটা দেখতে না, কিন্তু বাসটাকে বাস বলা হয় কারণ সেটা আগে জানো, তোমাদের বাসটাকে বাস বলা হয় এই কারণে যে যখন গাড়ি আবিষ্কার হয়, শুরুতে কিন্তু একজন চড়ার জন্য আবিষ্কার হয়েছে, এই গোষ্ঠী সহ চড়বা এরকম জিনিস কিন্তু আবিষ্কার হয়নি। অর্থাৎ প্রাইভেট কার টাইপের জিনিস, সেটা দেখতে এরকম ছিল না, কিন্তু একটা প্রাইভেট একজন দুইজন লোক চড়তে পারবে এরকম জিনিসই ফার্স্টে আবিষ্কার হয়েছে। পরবর্তীতে অনেক আহ, একসাথে অনেক মানুষ অ্যাকোমোডেট করতে পারবে এরকম ভেহিকল যখন বানাইলো, তখন কিন্তু এটাকে নাম দিল হচ্ছে বাস। তার মানে একসাথে অনেক। ওকে, অনেক। তাহলে এখন এই বাস বারের অর্থটা বুঝছো, যে এমনি একটা তার বা বাস, এইরকম শব্দ আরো আছে, যেমন অমনিবাস। অমনিবাস মানে হচ্ছে হুমায়ুন আহমেদ মারা গেছেন, তার সমস্ত বইগুলি একসাথে বের করে একটা বাংলায় বলে সমগ্র। ওকে, তো বাস কথাটার মানে হচ্ছে সমগ্র। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে বাস বার মানে হচ্ছে বারের সমগ্র। ওকে, ঠিক আছে। আরেকজন কেউ কি করবা? আমি কিন্তু তোমাদের যাচাই করতেছি যে মোটামুটি। ফ্যামিলিয়ারাইজেশন। আর এটার মানে হলো পরিচিতি। ওকে, এটা কিন্তু টেকনিক্যাল ওয়ার্ড না। তোমরা এক কাজ করো, একটা প্রশ্ন করবা, অলওয়েজ ওয়েলকাম, কিন্তু যেগুলি গুগল সার্চ দিয়ে পাওয়া যায়, ওই যে যেটা হচ্ছে যে এটা তো হচ্ছে এটা ইংলিশ শব্দ যার নাম হলো পরিচিতি। হ্যাঁ, আচ্ছা, টেকনিক্যাল ওয়ার্ড না তো। স্যার যেহেতু এখানে আমার, লেজেন্ড বলতে বলেছে স্যার, লেজেন্ড ইউজ করে। হ্যাঁ রাইট, ওকে। তো এইখানে এই লেজেন্ডটাও কিন্তু একটা ইংলিশ শব্দ হলো, এটাকে এখানে আমরা টেকনিক্যালি ইউজ করছি। তো কোশ্চেন ডিসকারেজ করা উচিত না, কিন্তু এইটা তো একটা আর কি, মানে এটা বুঝতেছি তো যে ফ্যামিলি এই জিনিসগুলির সাথে পরিচিত হওয়া। তো এখানে লেজেন্ড এটা একটা সাধারণ ইংরেজি শব্দ, কিন্তু আমরা এখানে টেকনিক্যালি এটা ইউজ করছি। সেটা কি বলি, সেটা হচ্ছে যে যখন আমরা ইলেকট্রিক্যাল ডিজাইন আঁকবো, আঁকার সময় ওইখানে একটা লাইটকে বা একটা ফ্যানকে বোঝানোর জন্য আমরা নানা রকম চিহ্ন ইউজ করব। সেই চিহ্নটাকে আমরা বলতেছি, সেটা হচ্ছে সিম্বল। আর ওই সিম্বলটার পাশে কিছু কথা লিখবো, এই কথাটার নাম হচ্ছে লেজেন্ড। যদিও এটা সাধারণ বাংলা হচ্ছে, এটার মানে হচ্ছে অনেক সময় বলে কিংবদন্তি, মানে যে সালাউদ্দিন একজন লেজেন্ডারি ফুটবলার, মানে সালাউদ্দিন একজন কিংবদন্তি ফুটবলার, মানে এমন একটা জিনিস একটা বইয়ের মধ্যে চলে গেছে, তারপরে এরকম একটা ব্যাপার আর কি, বুঝতে পারছো? তো সেই অর্থে কিন্তু এখানে আমরা ইউজ করছি না। আমরা ইউজ করতেছি যে আমি একটা সিম্বল ইউজ করব, সিম্বলের ডান পাশে আবার কিছু টেক্সচুয়াল ডেসক্রিপশন থাকবে। এই ডেসক্রিপশনকে আমরা বলতেছি লেজেন্ড। কেন লেজেন্ড বলা হয় ওটাকে? এর কারণ হচ্ছে অল থ্রু দা অল থ্রু দা ড্রয়িং জিনিস দিয়ে একটা ফ্যান হর্স রং, কোনো একটা ড্রয়িং এ এরকম গোল দিয়ে তারপর বললো এটা ফ্যান। দুটা কিন্তু দেখতে ভিন্ন, কিন্তু একই জিনিস বোঝাচ্ছে। আর একজন বললো কি এরকম 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 হচ্ছে ফ্যান। তো এরকম কিন্তু ভিন্ন ভিন্ন ড্রয়িং এ, এক ড্রয়িং এ একই রকম থাকবে, একই রকম থাকবে এক ড্রয়িং এর মধ্যে, মানে একটা সেট অফ ড্রয়িং এ একই একই ডিজাইনার করেছে,
সেখানে এক জিনিস বোঝাতে দুই রকম চিহ্ন দেওয়া যাবে না। সো ওই জন্য ওটাকে আমরা লিজেন্ড বলি, মানে সেটাকে যেইভাবে আমরা চিহ্নিত করতেছি সেটা সর্বব্যাপী স্বীকৃত আগাগোড়া ওইটা। কিন্তু অন্য আরেকটা, যেমন কথার কথা বাংলাদেশের সে সাকিব আল হাসান ভাই যাই হোক, সেটা বাংলাদেশের মানে মানুষের মনের সেটার যে ইম্প্যাক্ট তৈরি করে, অন্য আরেকটা দেশে সেটা করবে তার কোনো ইয়ে নেই। সেই রকম তার কিছু সিম্বল এবং এর সাথে পরিচিত হওয়া। আর হচ্ছে ওয়্যারিং সিস্টেমের এইটার ডিজাইন ড্রাফটিং এস্টিমেশনের ক্লাসিফিকেশন আছে, মানে কত পদের এটা করা যায়। আর একটা হচ্ছে যে ওয়াট রেটিং অফ কমন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, কথা কথা একটা লাইটের ওয়াট কত, এরকম আর কি। আর একটা হচ্ছে যে কেবল সাইজ, সার্কিট ব্রেকার সাইজ, বাসবার সাইজ, মানে এগুলি কত মোটা বা কত স্কোয়ার, ক্রস সেকশনেরটা কোথায় ইউজ করবো, এগুলি আর কি। তো এইগুলি অ্যাপ্রোচ বলছি কেন, ইফ ইউ ডোন্ট নো দিস, তুমি একটা ড্রয়িং কে হাত দিতে যাওয়া ঠিক হবে না। ওকে, তো ঠিক আছে, আমরা এখানে আবার পরে আরও আছে আমাদের ডিজাইনার প্রসেস, যে ডিজাইন ফর ইলুমিনেশন অ্যান্ড লাইটিং, ওটা কিন্তু কন্টিনিউয়াস, আগে যেটা দেখতেছো সেটাই চলতেছে। এর ছাড়া আমাদের এই লাইটের জন্য তার জেনারেল লাইট, ইমার্জেন্সি লাইট, ফ্লাড লাইট, এটা কতখানি লাক্স বা লুমেন বা সিআরআই বা ইত্যাদি দরকার সেটা আর কি। এখন তো এগুলি বুঝতে তো অসুবিধা হয়ে গেলো আমাদের, না? এগুলি আমরা ক্লাসের পর ক্লাস এগুলি পড়বো, অসুবিধা আস্তে আস্তে বুঝবো। লাক্স হচ্ছে একটা ইউনিট লাইটের, লুমেন হচ্ছে তার একটা আরেকটা ইউনিট ইনসেটের, সিআরআই এটাকে বলা হয় কালার রেন্ডারিং ইন্ডেক্স, এটা দিয়ে লাইটের একটা কোয়ালিটি বোঝায়। আরেকটা আছে সিসিটি, এটা হলো একটা টেম্পারেচার বোঝায়। তারপরে আছে যে বিভিন্ন কাজের জন্য কোনটার জন্য কোনটা কত দরকার, এগুলির জন্য আমরা চার্ট বা তালিকা দিব। ওকে, আমরা এই কাজগুলি ডোমেস্টিক বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে, অফিস বিল্ডিংয়ে অ্যান্ড ইন্ডাস্ট্রি, এসব ক্ষেত্রে এটার ব্যবহার আমরা দেখব। এই ছাড়া এলটি এইচটি প্যানেল আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ওটা দেখবো। আচ্ছা, যা দেখবো আমার মনে হয় পরে দেখবো, এখন টু মাস ডেসক্রিপশনে অনেকের বিরক্তির কারণ হতে পারে, কারণ এইগুলি তো আমরা আজ থেকে হয়তো 3, 4, 5 সপ্তাহ 6 সপ্তাহ পরে পড়বো আর কি, তাই না? তো তোমাদের একটু বলে রাখি যে হাইলাইটেডটা হচ্ছে একটা টপিক যেটার মধ্যে এই থাকবে এবং ওটা কাভার করতে আমাদের কয়েক সপ্তাহ করে লেগে যাবে, সেটা আপাতত মনে রাখি। কারণ এত কিছু যদি আমি বর্ণনা দিইও, ওটা তো আর এখন মনে থাকবে না। এই সেম টপিক ওখানে আমি আবার তো রিপিট করব, ওই জায়গাটায় আমি রিপিট করব। এখানে এখানে সেটা হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনের এখানে একটু জাস্ট বলি যে সেখানে হয়তো আমরা ট্রান্সফরমার দেখাবো এবং ট্রান্সফরমারের লেআউট দেখাবো, যে ট্রান্সফরমারকে কোন জায়গায় কিভাবে রাখতে হয়, একটা সাবস্টেশনের ডিজাইন। এই ছোটোখাটো জিনিসগুলি তোমাদের ফিউচারে অনেক কাজে লাগবে। মানে হচ্ছে কি, একটা জায়গায় চাকরির জন্য গেলা, চোখ বন্ধ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসছে, তাকে প্রথমেই বলে একটা সাবস্টেশনের লেআউট আঁকো আর কি, এগুলি লাগেই, আদারওয়াইজ মনে করে যে তো কিছুই শিখে নাই। তো এই জিনিসগুলি আমরা এইটার মধ্যে দেখাবো। আমি শিওর যে অন্য কোনো কোর্সেও হয়তো লেআউট দেখে থাকতে পারো, পাওয়ারের কোনো কোর্সে। আরেকটা আছে বাসবার ট্র্যাঙ্কিং, এইটা যথাসময়ে আমি দেখাবো। শুধু মনে রাখো যে কিছুক্ষণ আগে যে বাসবার বুঝাইলাম, এই বাসবার থেকে বাসবার ট্র্যাঙ্কিং একটু ভিন্ন জিনিস। আপাতত এতটুকু মনে রাখো যে দিস ইজ নট দ্য সেম থিং। ওকে, এইটা। এরপর ওই টপিকগুলি লাইটিং লাইটিং প্রোটেকশন সিস্টেম, এগুলির বিষয়গুলি আসবে। তারপরে আসবে যে কমিউনিকেশন সিস্টেমের আসবে, তারপরে তার মধ্যে যেগুলি আছে আর কি, ইন্টারকম আছে, পিএভিএক্স, এগুলির ফারাকটা কি এখন বলতেছি না, মানে সময়ে যাবে তো ওই এই টপিকের মধ্যে যে ডিটেল বলবো। পিএসটিএন, টেলিফোন সিস্টেম, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, টিভি কেবল সিস্টেম, ইন্টারনেট ডাটা ইত্যাদি এখানে থাকছে। এই ছাড়া ওখানকে কী কী কেবল ইউজ করা হয়, সেই কেবলগুলি, ল্যান, ওয়াইফাই, এই জিনিসগুলি ওখানে থাকছে। সিকিউরিটির মধ্যে থাকতেছে
সিকিউরিটি রেগুলেশন, এছাড়া সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ইত্যাদি। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম একটা পড়িয়ে দিব আর কি। ফায়ারের মধ্যে থাকছে সাপ্রেশন সিস্টেম, ডিটেকশন সিস্টেম অ্যান্ড প্রিভেনশন সিস্টেম। তার মধ্যে স্টক হিট, বিম ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর, এগুলি সবই থাকবে। ফায়ার অ্যালার্ম, ফায়ার ফাইটিং, মানে প্রচুর জিনিসপত্র এখানে আছে, প্রচুর জিনিসপত্র আছে, হয়রান হয়ে যাওয়া পড়তে পড়তে। আর ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের মধ্যে থাকছে এয়ার কন্ডিশনিং, হিটিং, লিফট, এলিভেটর। ওকে, এরপরে আমরা যে রেগুলেশনের কথা সর্বশেষ বলছি, যদিও এগুলি প্রথম পড়া দরকার, কিন্তু আসলে প্রথম এগুলি পড়তে গেলে যেটা হচ্ছে যে ফোকাস নষ্ট হয়ে যাবে, কারণ এগুলি আইনের বইয়ের মতো। এই যা যা দেখতেছো এগুলি লাইক দিস ইজ অনেকটা ল বুক, কোনো কোনো দেশের জন্য এটা ল, এটা না মানলে শাস্তি হয়। তো সেগুলি যদি আমরা আগে পড়াই, তাহলে যেটা হচ্ছে যে যেই জিনিস আমরা শিখতে চাচ্ছি আমাদের ওইখান থেকে ফোকাস নষ্ট হয়ে যাবে। সেজন্য এগুলি একটু পরে দিচ্ছি, শেষের দিকে এটা ইয়ে করবো। আর একটা জিনিস হচ্ছে যে ডিজাইন শিখতে গেলে প্রথমে আইনটা জানতে হয় না, একটু শিখে কিছু কায়দা কৌশল শিখে তারপরে ধীরে ধীরে আইন জানলে মানে হয়। ওকে, আর এই ছাড়া আমরা যে ডিজাইন প্রজেক্ট দিব, সেটা তোমাদের করে জমা দিতে হবে। তো নিয়মকানুন জেনে গেলে সেটা নিজেরা করতে পারবা। গত বছর নিয়েছি যারা, সেটা তোমাদের আগের ব্যাচে দিয়েছে, জানো যে অনেকেই দিয়েছে। এটা কঠিন কাজ না, মানে নিয়মকানুন শেখাই দিব, তো তারপরে ওটা জেনে জেনে ডিজাইন করা খুব একটা কঠিন হবে না। তো এইগুলি ডিজাইন হয়তো এই যে নিম্নলিখিত টপিকগুলির উপর দিব, অর্থাৎ ওই আগে যে টপিকগুলি আসে সেখান থেকে বেছে বেছে কিছু কাজ দিব। এখানে যেমন দেখতে পারো যে একটা বিল্ডিংয়ে, অফিস বিল্ডিংয়ের জন্য কমিউনিকেশন সিস্টেম, তারপরে হচ্ছে একাডেমিক বিল্ডিংয়ের জন্য সিকিউরিটি সিস্টেম। এগুলি যে এই একাডেমিকের জন্য যে কমিউনিকেশন সিস্টেম লাগে না তা না, মানে একটা বিল্ডিংয়ের জন্য যে সব কিছু দেয় তাহলে তো অত মানে বেশি বেশি অনেক প্রজেক্ট হয়ে যাবে, যেটা করা সম্ভব হবে না। তো এই জন্য সব কিছুই যাতে করতে পারো সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো ঘুরিয়ে বলতে কি, যে সেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের জন্য হয়তো কমিউনিকেশন, অন্য একটার জন্য হয়তো সিকিউরিটি সিস্টেম, আরেকটার জন্য ফায়ার ডিটেকশন প্রিভেনশন সিস্টেম, আরেকটার জন্য সাবস্টেশন সিস্টেম, এইভাবে দিচ্ছি আর কি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন। এখন আমাদের অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন কি আমরা কন্টিনিউ করব, নাকি 2-4 মিনিটের ব্রেক নিব? হ্যালো। হ্যাঁ, বুয়েটে সেই জন্য করা হয়েছে কি, ক্লাসগুলিকে 40 মিনিটে ইয়া করা হয়েছে, যদিও 1 ঘন্টার স্লট, কিন্তু ওই 40 মিনিট বিকজ ফোকাস থাকে না, অনেকের সমস্যা হয়। তো তোমাদের আমি তো ফিজিক্যাল ক্লাসও এই 1.5 ঘন্টাই পাইতাম, এখানে 1.5 ঘন্টায় আমাদের ফিজিক্যাল ক্লাস যেটা ছিল 1 ঘন্টার স্লটে 50 মিনিট ক্লাস, 10 মিনিট ব্রেক, ওইটাকে এখন 20 মিনিট ব্রেক করা হয়েছে, পরের ক্লাসের আগে ইয়ে থাকে। এনিওয়ে তোমাদের ওখান থেকে যেভাবে টাইম দিছে সেটার সাথেই তো আমাদের মিলাতে হবে, নাহলে তো প্রবলেম। তো 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পরে আমরা তাহলে একটু ওই যে 5 মিনিটের ব্রেক নিলাম, ঠিক 9টা 30-এ আমরা আবার শুরু করব। আমার কিন্তু এটা তো আমার পেশা, আমার এটা নিয়ে কোনো ইয়ে নাই, ক্লান্তি নাই। ব্রেক যাদের দরকার তারা ব্রেক নাও, আর যাদের আমি আর স্লাইড আগাচ্ছি না, বাট তোমরা চাইলে কোশ্চেন আনসার চালু রাখতে পারো, অন্য যারা আসো, যারা ক্লান্ত হবে না তারা কিছুক্ষণ প্রশ্ন টশ্ন করে। উইন্ডোটা কি চলে গেছে? আচ্ছা দেখি, শেয়ারিংটা কি চলে গেল? আছে না? ওকে, শেয়ার আছে। হ্যাঁ, তো চাইলে কেউ প্রশ্ন যদি করতে চাও করতে পারো। আমি এই কোর্স ডিটেলের পর থেকে আমি জাস্ট 9টা 30-এ শুরু করব, একটু ব্রেক নিয়ে নাও। আর চাইলে সবাই চুপচাপ থাকতে পারো, চাইলে কোশ্চেন করতে পারো, যেটা ইচ্ছা।
সর্বনাশ, তাহলে অনেকক্ষণ ধরে তো আমি কি বলছি কিছুই তো শোনো নাই তোমরা, রাইট? না স্যার। হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা নাই। ইতিহাস বলেছি, এই বিল্ডিং বানানোর ইতিহাস, তো ইতিহাসটুক না শুনলেও হবে। ওকে, তো আমরা এই টার্মিনোলজিতে চলে যাই। মানে ইতিহাসটা বলছিলাম যে ভালো ভালো বিল্ডিং করা হয়েছে অথচ বিল্ডিং সার্ভিস নেই, সেই বিল্ডিংগুলি পরিত্যক্ত হয়েছে বলে একটা মোগলদের একটা শহরের কথা বলেছি, যেটা হচ্ছে আকবর বানিয়েছিল কিন্তু সেটা বসতযোগ্য না। ওই ইতিহাসটা আর একবার বলার দরকার নেই, তো তোমরা যা বুঝে গেছো যে বিল্ডিং বানিয়েছে অথচ সার্ভিস নিশ্চিত করে নেই, সেখানে কিন্তু থাকা যায় না, পরিত্যক্ত হয়েছে। ওকে, এটা বলেছিলাম আর কি। তো এখানে তোমার অ্যাক্সেসরিজ, অ্যাপারটাস, এগুলি বলতেছি, এটা কিন্তু কোনো ডিকশনারি না। ইট ইজ নট এ ডিকশনারি। এটা হচ্ছে একটা তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই যে বিষয়টা আমরা পড়তেছি, এই সংক্রান্ত দরকারি শব্দগুলি এখানে আছে আর কি। তো আমরা এখন সবগুলি এই মুহূর্তে বর্ণনা করতে গেলে ক্লাস চাই চলে যাবে আর কি। তো এখান থেকে আমি ওই দেখে দেখে মানে ইয়েটা ওই যে দরকারি বিষয়টার মধ্যে আসতেছি। দরকারি বিষয়টা বলতে বোঝাচ্ছি সে, এখানে দেখো যে অ্যাপারটাস, এই বলতে আমাদের যে এই যে ফ্যান, লাইট বা ওরকম যে জিনিসগুলি আছে সেগুলি বোঝাবে, অ্যাপ্লায়েন্স ওগুলি বোঝাবে। বিডিবি এটা হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড। তাহলে আমরা এই যে এগুলি বোঝাবে। এখন এইটার একটা একটা করে বর্ণনা দিয়ে যদি আজকের দিন শেষ করে দিই এটা ঠিক হবে না, বাট তাহলে এটা তোমাদের দিয়েছি কেন, কাজে লাগবে কীভাবে। ওকে, আমি যখন ডিজাইনের কাজে আগাইতে গেলে আমি হয়তো একটা ড্রয়িং ছোট দেখাবো। ড্রয়িংয়ের মধ্যে অনেকগুলি টার্ম আসবে, যে টার্মগুলি তোমার কাছে অপরিচিত মনে হবে। ওই টার্মটা তুমি এইখানে সে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারে খুঁজে দেখবে যে ওইটার ডেফিনেশনটা কি, এটাই ভালো। তো আমি যদি ডিবিডি বলি তাহলে আমি বললাম যে এটা একটা আমার ডিস্ট্রিবিউশন বোর্ড, এইটার মধ্যে থেকে আবার একটা ব্রাঞ্চিং হলে ওটা হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড, বিডিবি। তো ওরকম আবার আছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আছে। তো সেই জিনিসগুলি আমি একটা ড্রয়িংয়ে যখন শো করলে ওখানে হয়তো 10টা টার্ম এরকম অ্যাপিয়ার করতেছে, 10টার ডেফিনেশনটা তখন না দিয়ে তুমি ওইটার একটা একটা ডেফিনেশন দিয়ে, একটা দেখলা যে এখানে একটা লেখা আছে সে হয়তো এমসিবি, তো এমসিবি লেখা আছে, তো তুমি ভাবলো যে এমসিবিটা কি দেখি, তো দেখো এটা নিয়ে আগাইলে তুমি একটা জায়গায় পাবা এমসিবি। এমডিবি পাইছো, এই যে এমডিবি পাইছো। আচ্ছা, এমসিবি এখানে নাই। এমসিবি আমরা ব্রেকারের মধ্যে পড়াবো। এটা গেল এমসিবি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। ব্রেকারের মধ্যে আমরা ওই জিনিসটা পড়াবো। ডিকশনারি তো না যে সবই থাকবে, অনেক কিছু এখানে আছে আর কি। হ্যাঁ, তো এরকম এইভাবে এটাকে ইউজ করলে ভালো আর কি, যে ইয়ে করে, অর্থাৎ অ্যাজ রিকোয়ার্ড, মানে যখন যেটা আমার বলা হয় অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, যে সময় যেটা আসবে সেইটাকে আমরা তখন সেখানে বলে দিব। ওকে, তাহলে আমার টার্মিনোলজি আর ডেফিনেশন চলে আসলো, যে আমার এটা করতে যেয়ে যা যা লাগবে মোটামুটি প্রত্যেকটা আইটেম ওয়াইজ এখানে আমার ডেফিনেশন করা আছে। এরপর আসতেছি সিম্বল অ্যান্ড লিজেন্ড। তো এটা যারা তখন দেখছিলা তাদের কিন্তু এখানে এই এখন এটা বুঝতে পারছো যে আমি এখানে একটা সিরিয়াল নাম্বার দিলাম, তারপর একটা ডেসক্রিপশন দিয়েছি, তারপর একটা সিম্বল দিয়েছি। উল্টাও করতে পারতাম, এই সিরিয়াল নাম্বারের পরে আমি দিলাম একটা সিম্বল, তারপর একটা ডেসক্রিপশন। তো এই হচ্ছে আমার লেজেন্ড আর কি। এই যে স্টাইলে এটাকে লিখছি এটাকে বলে লেজেন্ড আর কি। আমি তখন বলছিলাম যে সিম্বল দিব তারপর ডেসক্রিপশন, নো, এটা কিন্তু যে উল্টা হয়ে গেছে দেখে, উল্টা তা না। ড্রয়িং এর সময় আমরা ওরকমই করি, মানে প্রথমে যে এই চিহ্নটা দেই, তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা দেই, তাতে কিছু আসে যায় না। আগে পরে দিচ্ছ কিছু আসে যায় না, মানে দিস স্টাইল অফ রিপ্রেজেন্টেশন এটা একটা ড্রয়িং এর মধ্যে এরকম থাকবে। তো ওই ড্রয়িং এর যত জায়গায় তুমি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড দেখাবা এটাকে এই চিহ্ন দিয়ে দেখাবা। এবং আবারও বলছি, দিস ইজ নট ইউনিভার্সাল, অর্থাৎ তুমি যদি নিজে অন্য একটা ডিজাইন করো সেখানে এটাকে যদি দেখানোর সময় এরকম করে দেখাও তাহলে হবে, অসুবিধা নেই। এরকম যদি দেখাও আগাগোড়া ওইটা মেনটেন করবা, এই যে এটার সাথে এটার খানিকটা মিল আছে, তো এটা একসাথে চলবে না, মানে ওরকম যাতে না হয়ে যায়, গোলমাল যাতে না হয়ে যায়, ডুপ্লিকেসি যাতে না হয়। ইউনিভার্সাল হলে কি হতো, দুনিয়ার সব মানুষ ওটা ব্যবহার হতো, নট ইউনিভার্সাল। একবার সে করে দিবে পুরো ড্রয়িং এ, এটা মেনটেন করতে হবে। এখানেও তাই,
টেলিফোনে এগুলি ভালো হতো কোনটা কোথায় বলে এইখান থেকে ডেফিনেশন দেওয়া মুশকিল কেন জানো আমরা বরং করবো কি এখানে একটা আমরা এরকম একটা সার্কিট আঁকবো এক সময় আসবে আমাদের এরকম 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 আসবে তারপর এটা থেকে আবার এরকম তো আমি বলি কি যে সেইখানে যাওয়ার পরে এটা মেইন তারপরে এটা তার মধ্যে ফ্লোর সাব ওটা সার্কিট সব কিন্তু ওটার মধ্যে চলে আসবে ওইখান থেকে বুঝতে সুবিধা হবে ওটাই সবচেয়ে মনে থাকবে এখানে তালিকা আছে তালিকা ধরে ধরে ডেফিনেশন দিলাম কেউ তো ভিজুয়ালাইজ করতে পারবে না ওটা কি মানে যে কোনো কিছু শিখতে গেলে তো তার তো একটা শুরু থাকে একবারে তো আর তুমি সব শিখে ফেলতে পারো না শুরু থাকে শুরু ধরে ধরে আগাইতে হয় তো এখানে শুধু ওই যে জিনিসগুলি একটু দেখে রাখো কারণ তুমি জানো যে হোয়েন ইউ নিড টু সার্চ ফর এ সিম্বল তখন তুমি এখানে এসে সেটা দেখে নিতে পারবে কিন্তু আমরা এটা আসলে কোনটাকে কি বলে কোথায় আছে ওটা আসলে এরকম একটা প্রকৃত ডায়াগ্রাম দেখে সেখান থেকে শেখাই আমাদের ভালো যে এটা হলো এই এটা হলো এই এটা হলো ওরকম সেইভাবেই আমরা আগাবো আর কিছু এটাও স্কিপ করে যাচ্ছি যে হচ্ছে লং লিস্ট আর যেহেতু এটা ইউনিভার্সাল না তার মানে দেখো এই যে এখানে দেখো একটা ফ্যানের সিম্বল ইউজ করা হয়েছে তোমাদের কিন্তু অলরেডি আমি বলেছি যে কেউ একটা ফ্যান এরকমও দিতে পারো নো প্রবলেম ওকে এরকমও দেওয়া যাবে সেটা সমস্যা নাই কিন্তু একই ড্রয়িং এর মধ্যে যেহেতু না হয়ে যায় সেটা কনফিউশন তৈরি করবে এবং সেটা লিজেন্ড হবে না কিন্তু সেটার ব্যাপারে সাবধান থেকো এই সো স্টিল উই ক্যান স্কিপ বিকজ আমাদের যখন যেটা দরকার হবে আমরা ওইখান থেকে নিয়ে নিব আর ওর বাইরের থেকেও নেওয়া যাবে নিজের নিজের মনের মতো করে নেওয়া যাবে তবে সেটা করতে যেয়ে যেন ডুপ্লিকেসি না হয়ে যায় সেটা দেখবা একটা একই জিনিস দিয়ে লাইট বোঝাচ্ছ আবার ওই একই জিনিস দিয়ে পুশ বাটন বোঝাচ্ছ এরকম যাতে না হয় ওকে এরপর আমরা আসতেছি যে ক্লাসিফিকেশন অফ ওয়্যারিং মাঝখানে কিন্তু দুটো জিনিস গেল একটা গেল হচ্ছে তার টার্মিনোলজি কোনটা কি বলে আর আরেকটা গেল হচ্ছে তার সিম্বল হ্যাঁ যদি বলো যে স্যার তাহলে আমাদের একটা ড্রয়িং এ আগে দেখিয়ে দেন ওই কারণে দেখানো যাবে না ড্রয়িংটাকে রিড করতে গেলে কিছু জিনিস জানতে হয় সেটাই আমি এখনো বলতেছি একটা দুটা বলতেছি ওখানে তো শত শত আছে শত শত আর বুঝাই দিচ্ছি না কি করব ওয়েটিং এ আমার এখানে ওইটা ইয়েটা আসে তো তখন তো আমি ক্লিক করে দিই এরকম তো বারবার করতেছি তো এখানে তো এরকম মানে ইয়ে করে তো মানে সে যে আসে সেটা এখানে পপ করে আমি তো তখন ওখান থেকে অ্যাডমিটে চাপ দিই এরকম তো কিছু আসছে না তো আমি কোত্থেকে দিব একজন যে আসে তাকে তো তাকে ইয়ে করছে না দেখাচ্ছে না এবার দেখাচ্ছে দুইজন একজন না দুইজন দেখাচ্ছে মানে আসছে আর কি একজনের নাম শাহিন আলী একজনের নাম অনিকা তাহসিন এই দুজনকে এখন দেখাচ্ছে তো এভাবে পপ না করলে তো আমি তো খুঁজে পাবো না তো ঠিক আছে দুজনেই ঢুকতে পারছে লিস্টে গেলে স্যার দেখা যায় কারা ওয়েটিং রুমে আছে আর ক্লাস বাদ দিয়ে দিয়ে ওই সব জায়গায় ঘুরে বেড়াতে আমি ক্লাস নিতে পারবো না আবার ওখানে নোটিফিকেশন অন করা আছে যখন কেউ ওখানে থাকে তখন এখানে ক্লাস যে নিচ্ছি এই অবস্থায় একটা করে ইয়ে করে আমার সামনে ভেসে উঠে ওখানে অ্যাডমিটে চাপ দিলে হয়ে যায় আমি যদি বারবার ওই দিকে যাই তাহলে তো আমাকে এই উইন্ডো ছেড়ে যেতে হয় আর কি মানে উইন্ডো থেকে ডিস্টার্ব করতে চাই না বুঝো না উইন্ডোটাকে ডিস্টার্ব করতে চাই না স্যার ওয়েটিং রুম অফ করে দিলে পারেন স্যার ওয়েটিং রুম অফ করে দিতে পারি আচ্ছা যেহেতু পাসওয়ার্ড দেওয়া সেহেতু স্যার ওয়েটিং রুমের দরকার আচ্ছা নেক্সট ক্লাসে দেখা যাবে আলোচনা তো আজকে প্রায় শেষ হয়ে আসছে হ্যাঁ শেষ হয়ে আসছে আর আছে 11 মিনিট আছে তো সিম্বল টিম্বল আমরা গেলাম সিম্বলে গেলাম এরপরে আমরা আসতেছি যে এরপরে হলো ক্লাসিফিকেশন ওয়্যারিং সিস্টেম আশা করি এইটা শেষ করে আজকে ফিনিশ করে দিতে পারবো এটা শেষ করে তো এখানে ক্লাসিফিকেশনটার ওখানে যে আমি হচ্ছে আবার সেই টেকনিক ইউজ করব টেকনিকটা হচ্ছে যে এখানে কত ধরনের ক্লাসিফিকেশন আছে এখানে যে মোটামুটি লেখা আছে উপর থেকে 3টা তারপরে একটা ছোট্ট বর্ণনা দিয়ে আবার 2টা তো আমি চাচ্ছি তোমাদের অ্যাটেনশনটা ঠিক আছে কিনা দেখার জন্য যে আমাকে 2-4 জন কোশ্চেন করো যে ওটার মানে কি যে কোনো একটা নাম নিয়ে বলো যে এটার মানে কি মানে ইন্টারেক্টিভনেস বাড়ানো আর কি আর কিছু না স্যার কনসিল কন্ডুইট ওয়্যারিং এটা বলতে কি বোঝাচ্ছে ওকে আচ্ছা
প্রথমে আসি যে কনসিল কথাটার মানে কি। কনসিল মানে হচ্ছে লোকানো, আর কন্ডুইট কথাটার মানে হচ্ছে পাইপ। হুম এখন তোমার হচ্ছে যে আহ, একটা ওয়্যারিং তো হচ্ছে একটা তার এর অ্যারেঞ্জ করা, যেটা সোর্স থেকে লোডে পাওয়ার দিবে। অর্থাৎ ধরো সুইচ বোর্ড থেকে লাইট পর্যন্ত আমি তার পাঠাবো, আমাকে দুটো তার পাঠাতে হবে, একটা তারের মধ্যে সুইচ থাকবে, তারপর সুইচ হয়ে ওই লাইটটাকে ব্যাক করে চলে আসবে। এখন এইটা তুমি তোমার রুমের একটা সুইচ বোর্ড চিন্তা করো, জাস্ট একটা তাকা সুইচ বোর্ডের দিকে, ওখান থেকে আমি একটা 2 পিন প্লাগ লাগাইলাম সুইচ বোর্ডের একটা সকেটের মধ্যে, আর এইদিকে একটা বাল্ব লাগিয়ে দিলাম, এটা তো জ্বলবে। তো জ্বলবে, এই যে তারটা যে ঝুলে আছে এটা কিন্তু কোনো ওয়্যারিং হয়নি, এটা টেম্পোরারি ব্যাপার হয়ে গেছে। আমি ঘরের বাতিগুলি নিশ্চয়ই আমরা এরকম জ্বালাই না, এটা তো টেবিল ল্যাম্প ট্যাম্প এগুলির জন্য এটা করা হয়। ঘরের বাতির জন্য আমরা এরকম করি না, আমরা তারটাকে আসলে ইনস্টল করে দিই, লে করে দিই বা ফিক্স করে দিই। তো ফিক্স করার সময় তারটাকে যদি এমনভাবে নেই যে এটা দেখা যায় না, তাইলেই ওটাকে বলে কনসিল, মানে লুকিয়ে আছে। কোথায় লুকায়? দুটো জায়গায় লুকাইতে পারে। এক হচ্ছে ওয়ালের ভেতরে, এই যে ইটের গর্তের মধ্যে লুকিয়ে থাকবে, এটা তাহলে বিল্ডিং কনস্ট্রাক্ট করার সময় এটা করা হয়। আর আরেকটা হচ্ছে যে ফল সিলিং টিলিং থাকতে পারে, তার ওখানে ফল সিলিং টিলিং থাকতে পারে, সেইখানে ধরো ওটা হলো, সেটা আরেকটা হতে পারে। ওকে, লুকায় থাকলো আর কি, মানে ফল সিলিং এর উপরে ধরো তার আছে, দেখা যাচ্ছে না, ওই সেই জন্য এটাকে বলে কনসিল। কনসিল লুকিয়ে আছে। আর তাহলে কি দাঁড়ালো কন্ডুইট কেন? আচ্ছা, দেখবা যে ওই তারগুলিকে ঝুলিয়ে না রেখে একটা পাইপের মধ্যে আসলে দেওয়া হয়, একটা পাইপের মধ্যে দেওয়া হয়, সেই জন্য বলা হয় কনসিল কন্ডুইট। কনসিল কন্ডুইট। ওকে, ঠিক আছে। আরেকজন কেউ কি কিছু করবা? আচ্ছা, ও রাইট, এই যে যে জিনিসটা পাইপের মধ্যে তারটা ঢুকাইলা, ঢুকে এটাকে করলা কি ওয়ালের উপর রাখলা, ওয়ালের উপর রেখে তারপর দাও এটা রিবেট দিয়ে বা ক্লিপ দিয়ে বা কোনো কিছু দিয়ে লাগিয়ে দাও, এটা হলো সারফেস কন্ডুইট। কারণ ওখানে সারফেস কেন বলতেছে, ওই যে ওয়ালের সারফেসে ভেসে আছে, কনসিলটা কিন্তু ওয়ালের ভেতরে থাকে, অথবা ছাদের উপর যে ফল সিলিং থাকে, ফল সিলিং এর উপর দিয়ে যায়, তারপর সিলিং এর মধ্যে ফুটা করে ওখানে লাইট লাগে, তারটা কিন্তু আর দেখা যায় না। ওকে, ঠিক আছে, দুটো কোশ্চেন পেয়েছি, এখন আমি এগুলিকে রিপিট করি, আশা করি এবার বোঝা যাবে। ওভারহেড ওয়্যারিং বলতে বোঝায় যে এই যে রাস্তাঘাটে যে মানে মাথার উপর দিয়ে যে তারগুলি যায়। আন্ডারগ্রাউন্ড হচ্ছে মাটির তল দিয়ে যাচ্ছে। শহরের বাসা বাড়িতে দেখবা যে কোন দিক দিয়ে ইলেকট্রিসিটি আসছে তোমরা বুঝতে পারো না, ওটাই হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং, যে বাইরে থেকে মাটির তল দিয়ে বাসার মধ্যে এসে ঢুকছে, আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং বলে। আর হচ্ছে ওভারহেড হচ্ছে যেটা উপর দিয়ে ঢুকে, উপর দিয়ে দেখবে একটা সার্ভিস ড্রপের তার দিয়ে বাড়িতে ঢুকে, এটা কিন্তু অনেক সময় দেখা যায়। সো দিস ইজ কল্ড ওভারহেড আন্ডারগ্রাউন্ড। ইন্টারনাল ওয়্যারিং হলো বিল্ডিং এর ভেতরের ওয়্যারিং, এইটা আবার অনেকগুলি টাইপ আছে। একটা হচ্ছে সারফেস বা এক্সপোজ ওয়্যারিং, যেটা আমরা অনেক ক্ষেত্রে বলি যে চ্যানেল ফ্যানেল দিয়ে এগুলি করা হয়েছে। আরেকটা হলো কনসিল কন্ডুইট ওয়্যারিং, যেটা মডার্ন ওয়্যারিংটা হচ্ছে কনসিল কন্ডুইট। বিল্ডিংটা যখন বানানোর সময় ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে একটা পয়েন্ট বের করে রাখা হয়, পয়েন্ট থেকে লাইট ফ্যান যা জ্বলে, তো ওটাকে বলা হয় কনসিল কন্ডুইট। কনসিল কন্ডুইট। সো যাদের এগুলি নিয়ে যে কিউরিওসিটি আছে, দেখো এখানে দেখাচ্ছি যে সারফেস ওয়্যারিং এর জন্য কি কি মেকানিজম ইউজ করা হয়। এখানে দেখো, যেহেতু সারফেস মানে হচ্ছে ওয়ালের ভিতরে দিবে না, তো সারফেসের জন্য এই দেখো একটা আছে যে উড ব্যাটেন দিয়ে একটা করা হয়, যে উড ব্যাটেন দেখতেছো। তো এগুলি বেশ রেয়ার টাইপের হয়ে গেছে, এখনকার বিল্ডিংয়ে এটা করে না। কিন্তু হাউএভার বুয়েটের পুরানো হলে, বেশি পুরানো না, বা বাংলাদেশের প্রথম দিকে বানিয়েছিল অর্থাৎ 70-এর দশকে, তো সেগুলিতে কিন্তু স্টিল এই ব্যাটেন ওয়্যারিং মানে হচ্ছে এই কাঠের উপরে তারটা রাখে, আর কাঠের মধ্যে প্রথমে একটা লোহার একটা ক্লিপ লাগায়, এখানে লোহার একটা ক্লিপ দিয়ে, টিনের ক্লিপ আর কি, লোহা বলা ঠিক হবে না, টিনের ক্লিপ রেখে একটা পিন দিয়ে দেয়, তারপর তারটাকে নিয়ে নেয়, তারপর ওই ক্লিপটাকে মুড়িয়ে প্যাচ দিয়ে রাখে যাতে তারটা ওখানে থাকে। দিস ইজ কল্ড ব্যাটেন ওয়্যারিং। তো আমি শিওর ঢাকা ইউনিভার্সিটির বহু হলে এটা আছে, কারণ বুয়েটের হল থেকে ওগুলি পুরানো, তো সেগুলি আছে। আর এখনকাও গ্রামেগঞ্জে মানে কাঁচা বাড়িতে ওগুলি প্রচুর ইউজ করা হয়, এই ব্যাটেন ওয়্যারিংয়ের। আবার বলি, এই কাঠটাকে বাড়ির কোনো একটা জিনিসের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দেয় প্রথমে, সে ওয়ালের সাথে, বা বাড়িতে গ্রামে যদি কাঠের বেড়া বাড়ি হয় বা ঘর বাড়ি হয় সেটা লাগিয়ে দেয়। তারপর এর উপরে একটা ক্লিপ দেয়, আর ক্লিপের পরে তার দেয়, তার দিয়ে ক্লিপটাকে মুড়ে দেয়, ক্লিপটা কিন্তু এটার সাথে লাগানো থাকে। সো দিস ইজ কল্ড ব্যাটেন ওয়্যারিং, উড ব্যাটেন। আরটা আছে যে পিভিসি কন্ডুইট, এই যে এটাকে বলা হয় পিভিসি কন্ডুইট, এগুলি দিল।
আরেকটা আছে পিভিসি চ্যানেল, এই যে এটা হচ্ছে চ্যানেল। আরেকটা আছে রাউন্ড ইউজিং ফ্লেক্সিবল কেবল উইথ প্লাস্টিক ক্লিপ, এই যে এটা। তো এখন কি করে যে একটা জায়গা দিয়ে মনে করো যে এই ব্যাটেন যদি হয় তাহলে ব্যাটেনটাকে আগে ওখানে লাগাবে, লাগিয়ে সেটার মধ্যে তার দিয়ে মুড়ে দিবে। আর যদি এইটা হয় তাহলে এটার মধ্যে দিয়ে পাইপ তার নিয়ে যাবে, আর এটাকে এই ধরনের ক্লিপ দিয়ে লাগিয়ে দেবে, এরকম ইউ ক্লিপ, ইউ টাইপের ক্লিপ দিয়ে এভাবে লাগিয়ে দেবে, মানে এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু দিয়ে লাগিয়ে দেবে। পাইপের মধ্যেও বাড়ে, একটু বাড়ে। কনসিল দিয়ে করবে, ওইটার জন্য তোমার কোনো ডিজাইন শেখার দরকার নেই, ওটা তো এমনি টেনে টেনে লাগিয়ে দিল। ডিজাইন শিখতে গেলে তোমাকে এটা শিখতে হবে, শুধু এইটা না, এটাও সহজ, এটাও অনেক পাকা ইলেকট্রিশিয়ান এই কাজও করতে পারে। কিন্তু এরপরে বিশাল মাল্টি স্টোরেজ হচ্ছে, সেখানে হাজার হাজার তার জমতেছে, সেই তারকে তুমি কিভাবে কেবলে নিয়ে যাবা এবং বাসবার ট্রাঙ্কিং দিবা কিনা, মানে দ্যাট ইজ লার্জ কমপ্লেক্সে যে জটিল জটিল বিষয় আছে সেটাকে তোমার হ্যান্ডেল করতে গেলে তোমার যে পদ্ধতি লাগবে সেই পদ্ধতিই আমরা এখানে শিখব। কিন্তু সাইড লাইনের বিষয়গুলি তো জানতে হয়, হঠাৎ করে তো তুমি ক্লাস সব বাদ দিয়ে টেনে এসে ভর্তি হতে পারো না, তাই না? যে আগামী বছর দিয়ে দিব এইচএসসি এসএসসি, হবে না তো, তোমাকে তো ধীরে ধীরে আগাতে হবে। তো অন্যান্য পদ্ধতিগুলি যে আছে এবং কিছু কিছু পদ্ধতি এখনও বাধ্য হয়ে মানুষ ইউজ করে, যেমন বললাম যে চ্যানেলটা কেন ইউজ করে, কালকেও আমার বাসায় চ্যানেল লাগিয়ে গেছে, তো এটা তো দরকার নাই তো, কেন? কারণ এই যে ওয়াইফাই লাইন নতুন করে আবার এই যে ভিডিও কনফারেন্সিংয়ের চাপ বেড়ে গেছে, আগের ওয়াইফাই সেটা মানে ডুয়াল চ্যানেল হওয়া সত্ত্বেও সেগুলির যখন সবার ক্লাস শুরু হয়ে যায় অনেক চাপ পড়ে, তো এক্সট্রা এক্সট্রা লাইন লাগাবে। এখন এগুলির জন্য কি করবে, মানে ওয়াল খোঁড়াখড়ি করা তো সম্ভব না, চ্যানেল দিয়ে অনেকগুলি লাগিয়ে গেছে। সো এই চ্যানেলটা কিন্তু এখনো চালু আছে, বিকজ মানুষের ইনস্ট্যান্ট একটা ইয়েতে মানে সার্ভিসের জন্য এটা দরকার হয়। বিল্ডিং কনস্ট্রাক্ট আছে, সেখানে কিন্তু দরকার হয়, কিন্তু ওগুলির জন্য ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগে না তো, কারণ ওটা তো দরকার হয়, দরকার মিটাবে, মানে একটু জায়গায় করতে হবে। কি করছে, ওই দিক থেকে ঢোকার সময় থেকে আমার ওয়াইফাই দেখাই দিলাম, এখানে একটা লাগান, এখানে একটা লাগান, দুইটা জায়গায় দুটো পয়েন্ট করে দিয়ে গেল, তার জন্য চ্যানেল। তো এতটুকু জিনিস হচ্ছে ফ্লেক্সিবল আর কি, মানে এটা তোমাকে অত চিন্তা ভাবনা করে করতে হবে না, বাট মানুষের এটা লাগে। সো সেজন্য বলতেছি যে এখানে যা যা দেখানো হয়েছে এর মধ্যে এটা যেমন অলমোস্ট অবসোলেট পর্যায়ে চলে গেছে, এটা অনেকে ইউজ করে, কিন্তু এটা কিন্তু বেশ ইউজ করে, এখনো বেশ ইউজ করে। কিন্তু আমরা ডিজাইনে শিখবো এটা, এই ডিজাইনটা শেখা দরকার, বিকজ এটা নতুন নতুন বাড়ি মানেই হচ্ছে এগুলি। আর শুধু এই বেসানো টেসানো না, এটা শুধু বেসানো না, এটার সাথে সংশ্লিষ্ট আরও অনেক কিছু আছে। এইখানে দেখো, এখানে এই যে ফল সিলিং এর কথা বলছিলাম, দিস ইজ ফল সিলিং। ফল সিলিং এর উপর দিয়ে এরকম থাকে, এখান দিয়ে যখন সিলিংটা বসে যাবে তখন ওগুলি আটকে যাবে, দেখা যাবে না। তো এগুলিও কিন্তু একটু ইয়ে টাইপের, কনসিল, দেখা যাবে না। তো এই হচ্ছে তোমার কেবল ট্রে, দেখো কেবল ট্রে, এটা নিশ্চয়ই অনেক জায়গায় দেখবা যে ছাদ থেকে এভাবে ঝুলিয়ে দিছে, এর উপর দিয়ে তারটার চলে যায়। হ্যাঁ, জটিল থেকে জটিল হলে তো এগুলি তো ইলেকট্রিশিয়ান দিয়ে করাতে পারবে না, তোমাকে এটা ডিজাইনারকে সব স্পেস বলতে দেবে, এটা কত ইঞ্চি, এটা কত লোড নিতে পারে, এখানে কি ধরনের স্ক্রু দিয়ে লাগাতে হবে, নাহলে তো সব ঝুলে টুলে পড়ে মানুষের মাথার মধ্যে পড়বে আর কি। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত শেষ করলাম, যথাসময়ে শেষ হলো। আমরা কি করলাম, ওই যে ওয়ারিং এর ক্লাসগুলি দেখে নিলাম, এরপরে মেথড অফ ওয়ারিং এগুলিতে আমরা পরে যাব। ওয়ারিং এর ক্লাসগুলি কিন্তু আমাদের শেষ হয়ে গেল। থ্যাংক ইউ। তোমাদের অ্যাটেন্ডেন্স